হিংসা করবেন না, আপনারও হবে। কেউ একটা গাড়ি কিনেছে, এইরকম কেউ একটা নতুন কোনো পথ পেয়েছে, আপনি হিংসা ঈর্ষা না করে কি করে আপনি তাকে অনুসরণ করুন, সে কিভাবে সে এখানে পৌঁছেছে, সেটা মনের সংকীর্ণতা দূর করতে হবে। 11 নম্বর পয়েন্ট, 11 নম্বর পয়েন্ট বলছে, দেখুন, অর্থের অর্থের মানদণ্ডে মানুষকে তো বিচার করতে নেই, তবু আমরা অনেক সময় হীনমন্যতায় ভুগি। ধনী মানুষ অযাচিতভাবে সম্মান পায়, আর যার কাছে টাকা পয়সা নেই সে নিজেকে ছোট ভাবে। একদম হীনমন্যতায় ভুগবেন না, অন্যের সঙ্গে কখনো তুলনা করবেন না, বিশেষ করে টাকা পয়সার নিরিখে। টাকা পয়সার নিরিখে কারোর সঙ্গে তুলনা করবেন না। আপনার জায়গায় আপনি বেস্ট, আপনার জায়গায় আপনি শ্রেষ্ঠ, কোনো তুলনা করার দরকার নেই। আপনার জায়গায় আপনি বেস্ট আছেন, আপনি কেন তুলনা করতে যাবেন? সে টাকা পয়সা থাকতে পারে, তার 10-20টা গাড়ি থাকতে পারে, তার বড় বড় 4-5টা ফ্ল্যাট থাকতে পারে, থাকুক না, আছে তার। আপনি আপনার জায়গায় বেস্ট, আপনি তার থেকে অনেক ভালো মনের মানুষ একজন, এটা জানেন? আপনি তার থেকে, সে একটা অনেক বড় উঁচু পোস্টে চাকরি করে, করুক না, আপনি তার থেকে অনেক ভালো মনের মানুষ, তার থেকে অনেক ভালো মানুষ একটা, এটাই সবচেয়ে বড় কথা। ব্যক্তিগত জীবনে, পরিবার জীবনে আপনি তার থেকে বেশি সুখী। আপনার রাত্রিবেলায় দুটো ডাল ভাত খেয়েও আপনার রাত্রিবেলায় শান্তিতে ঘুম আছে, আর সে মাংস ভাত বিরিয়ানি খেয়েও তার রাত্রিবেলায় শান্তিতে ঘুম নেই। তাকে সব সময় উকিলের সঙ্গে পরামর্শ করতে হয়, তাকে সব সময় ডাক্তারের কাছে পয়সা দিতে হয়, তাকে এটা খাওয়া বারণ, ওটা খাওয়া বারণ, হাজার রেস্ট্রিকশানে চলতে হয়, যেগুলো আপনার নেই। আপনি তার থেকে ভালো আছেন। মানসিক শান্তি নিজের না থাকলে জীবনে কোনোদিন শান্তি পাবেন না, জীবনে এগোতে পারবেন না। তাই এই জায়গাটা একটু মনে হয় আমার কথাটা মেনে নিলে ভালো হবে। আমি মনে হয় না ভুল কথা বলছি এটা। আচ্ছা, 12 নম্বর পয়েন্ট, 12 নম্বর পয়েন্ট হচ্ছে, অর্থ কষ্ট আসতেই পারে জীবনে, লড়াকু মানসিকতা চাই। জীবনে টাকার প্রবলেম যে কারো, অনেকের অনেক রকম আছে, আমাদের টাকা তো সবার জীবনে প্রয়োজনীয়। এখন নানা প্রবলেমের সমাধান এই টাকার মাধ্যম দিয়ে আমরা করতে যাই। প্রত্যেকের ফিনান্সিয়াল স্ট্যাটাসটা সমান নয়, উপার্জন সমান নয়, অর্থ কষ্ট আসবেই। এমনকি পরিবারের সবাই মিলে এই অর্থ কষ্টের বিরুদ্ধে লড়াই করতে হবে। মনে রাখবেন, এই অর্থ কষ্ট আসতেই পারে, কিন্তু আমাকে ঠান্ডা মাথায় লড়াই করে এই যুদ্ধ জিততে হবে। এই মানসিকতা যাদের আছে তারা যুদ্ধ জিতবেন, আর লড়াই করার মানসিকতা যাদের নেই তারা কখনো যুদ্ধ জিততে পারবে না। একটা লড়াকু মানসিকতা চাই। 13 নম্বর পয়েন্ট, 13 নম্বর পয়েন্ট হচ্ছে, যেটুকু পেয়েছি সেটায় শান্তি খুঁজুন। দেখবেন, আমরা সবসময় এই আক্ষেপটা যদি রাখি জীবনে, এটা পেলাম না, ওটা পেলাম না, জীবনে এগুলো হবে না। যেটুকু পেয়েছি অনেক পেয়েছি, সমৃদ্ধি একেই বলে। যেটুকু পেয়েছি অনেক পেয়েছি, তৃপ্তিবোধ থেকেই সমৃদ্ধি আসে। কেউ যখন নিজে ভাববে আমি যেটুকু পেয়েছি অনেক পেয়েছি, মাথা ঠান্ডা হবে, স্থির হবে, তখনই দেখবেন ওপরে ওঠার সে নিজেই পথ খুঁজে বার করবে, যে কিভাবে উপরে ওঠা যায়, কিভাবে আরও উপরে উঠবো আমি, সে নিজেই পথ পাবে। আর যে অতৃপ্ত আত্মার মতো হয়ে যাবে, সে পারবে না কখনো। আচ্ছা, 14 নম্বর পয়েন্ট, সব সময় আক্ষেপ করতে করতে অতৃপ্ত আত্মা হবেন না। যে কথাটা বলছিলাম, সবসময় আমার দ্বারা হলো না, আমি জীবনে আমার কত স্বাদ ছিল একটা গাড়ি কিনবো, পেলাম না, স্বাদ ছিল একটা ফ্ল্যাট কিনবো, এত স্বাদ, মনের চাহিদাটাকে বাড়িয়ে দিয়েছেন, বিপদ হয়ে যাবে। সব সময় আক্ষেপ, এই অতৃপ্ত আত্মার মতো ঘুরবেন না, বারবার করে বলছি। অনেক কিছু পেয়েছি জীবনে, অনেক কিছু পেয়েছি, যে অনেক কিছু করেছি, আর দুঃখ নেই, ঠিক আছে, এইভাবে আর কটা বছর কাটিয়ে দিতে পারলে বেঁচে যাই। এই মানসিকতাটা ডেভেলপ করিয়ে নিতে হবে, বারবার করে বলছি। মানসিকতা এইরকমভাবে ডেভেলপ করাতে হবে, নইলে কিন্তু আপনার জন্য মোটেও জীবনটা সুখকর হবে না। প্রথম যে কথা ধরে আজকে আলোচনাটা শুরু করেছিলাম, মনেতে বড়লোক হতে হবে। বড়লোক মনেতে হতে হবে, মনেতে বড়লোক না হলে কখনো বড়লোক হওয়া যায় না। মনের সংকীর্ণতাকে জয় করতে না পারলে কখনো বড়লোক হওয়া যায় না। এই জায়গাটা কিন্তু আপনাদের মেনে নিতেই হবে। আচ্ছা, এইবার হচ্ছে মনকে বড় করার জন্য কিছু টিপস আপনাদেরকে দেব। 15 নম্বর, 15 নম্বর কথা, মন বড় করতে ক্ষমাশীল হন। একটুতেই রাগ করে বসে থাকা, ও আমাকে এই কথাটা বলেছে, আমি কোনো সময় আর ওর সাথে কথা বলবো না। এই যে কাছের মানুষকেও ক্ষমা করেন না,
এই ইগোতে রিজিট হয়ে থাকা, এগুলো বন্ধ করুন। মন বড় করতে ক্ষমাশীল হন। মানুষের ক্ষমা, দয়া এগুলো জীবের ধর্ম। সেই ধর্মচ্যুত হলেই বিপদ হবে। মনকে বড় করুন। অন্তত আপনার ধন সম্পদ থাকলেও মানুষ বলবে যে দেখেছো লোকটার এত টাকা পয়সা অথচ একটু অহংকার নেই, কত ভালো মানুষ উনি। এই প্রার্থনা যখন অন্যে করবে, যখন মনে রাখবেন আপনি নিজের জন্য ভগবানের কাছে প্রার্থনা করলে ভগবান শোনে না, কিন্তু মনে রাখবেন অন্যে যখন আপনার জন্য প্রার্থনা করবে সে প্রার্থনা ঈশ্বর মঞ্জুর করবেনই করবেন। প্রত্যেকের প্রার্থনা মঞ্জুর হয়। তো এই জায়গাটা আমি বলবো একটু নজর দেওয়ার জন্য। বিষয়টা অত্যন্ত সুন্দর বিষয়। এই মনকে একটু ক্ষমাশীল করুন। 16 নম্বর পয়েন্ট, আপনাকে যে নিন্দা করে এই নিন্দুককেও সম্মান করুন। নিন্দুককেও অসম্মান করবেন না। আমাকে আমার পেছনে আমার দু চার কথা বলে বলে আমিও তার পেছনে দু চার কথা বলি, সে আমাকে গালি দেয়, আমি অন্যের কাছে তার নামে গালি দিই। এগুলো করলে কিন্তু তার সঙ্গে আপনার কোনো পার্থক্য নেই। আপনার অন্তরে কলুষতা, আর কলুষতা যেখানে সেখানে ঈশ্বরের আশীর্বাদ থাকে না। তাহলে মনে রাখতে হবে, বড় মানুষ হতে গেলে, বড় মনের মানুষ হতে গেলে এই নিন্দুককেও সম্মান করুন। যে আমার নিন্দা করছে স্বার্থের জন্য, সেও মনে মনে আপনাকে সম্মান করবে, সেও মনে মনে আপনাকে ভালোবাসবে। এই জায়গাটা খুব করে দরকার। আচ্ছা, 17 নম্বর পয়েন্ট, আমাদের অন্তরটা পরিষ্কার রাখতে হবে বড় বড় মনের মানুষ হতে গেলে, বড় লোক হতে গেলে, এই বড় লোক হতে গেলে। নিন্দা শুনবেন না। আবারও বলছি, নিন্দা শোনা থেকে বিরত থাকুন। নিন্দা করবেন না যেমন, ঠিক তেমন নিন্দা, কারো নিন্দা শুনবেন না। বড় নিন্দা একদম করবেন না, শুনবেন না। নিন্দা থেকে যত দূরে থাকবেন তত দেখবেন আপনি ভালো আছেন, জীবনে তত শান্তি পাচ্ছেন, জীবনে সকলের ভালোবাসা পাচ্ছেন। এমনকি যারা সামনে অপমান করবে তারাও পেছনে পেছনে আপনাকে শ্রদ্ধা করবে। তাই প্রত্যেককে বলবো এই নিন্দা থেকে দূরে থাকুন, নিন্দুককেও সম্মান করুন, নিন্দা শুনবেন না। 18 নম্বর পয়েন্ট, অন্যকে ছোট করে বড় হওয়ার চেষ্টা করবেন না। অনেক ধনী মানুষকে দেখেছি, তার কথায় অহংকার, পোশাকে অহংকার, এমনকি হাতের মোবাইলটা বলছে এই দেখো আইফোন কিনেছি, কথায় কথায় এই অহংকার। এই অহংকার থেকেও কিন্তু মনে রাখতে হবে আমাদের পতন হয়। যে তার ধন সম্পদ, তার অর্থবিত্ত নিয়ে নিজেকে হামবড়া ভাব নিয়ে অন্যকে ছোট করতে থাকে, মনে রাখবেন অহংকার পতনের মূল। পতন শুরু হয়ে গেছে সেই মুহূর্ত থেকে। আমি বহু মানুষকে দেখেছি, তাদের এত ধন সম্পত্তির অহংকার, তারা একটা জেনারেশনের মধ্যে ভিখারি হয়ে গেছে। সমস্ত ধন, রাজার ধন শেষ হয়ে যায়। এগুলো হচ্ছে ঈশ্বরের কোপ। ভগবান তিনি খান কিন্তু ভক্তের অহংকার। অহংকার থেকে দূরে থাকুন। আচ্ছা, এরপর দেখুন 19 নম্বর পয়েন্ট, কারো ইগোতে হিট করবেন না। আত্ম অহংকারে আঘাত করার আগে 10 বার ভাববেন, আমি বলবো। প্রত্যেকটা মানুষের এখন আত্মসম্মান বোধ আছে, আসলে আত্মসম্মান না, ওটা হচ্ছে আত্ম অহংকার। কাউকে যদি কারো ভুল ধরানোর জন্য যদি কিছু বলতে হয়, হতেই পারে, ভুল ধরানোর জন্য আপনি তাকে বাবা বাছা বলে তাকে একদম কাছে ডেকে সকলের সামনে ছোট করে আপনি ভুল ধরালেন, সেই মানুষটাকে তো জীবন থেকে হারিয়ে ফেললেন। আর এইরকমভাবে সকলে যখন আপনার বিপক্ষে চলে যাবে, আপনার প্রতি ঈশ্বরের আশীর্বাদ কাজ করবে না। তাহলে আপনাকে কিন্তু এই জায়গাটায় কংক্রিট হতে হবে। অন্যের ইগোতে, আত্ম অহংকারে আঘাত করবেন না। ভালোবাসা দিয়ে কাউকে সংশোধন করতে চাইলে ভালোবাসা দিয়ে সংশোধন করার, কাছের মানুষ হয়ে। একটা মানুষ তখনই পরিবর্তন তার হয় সে যখন নিজে মনে মনে ভেতর থেকে নিজেকে পরিবর্তন করতে পারে, নিজে মনে মনে বলে আমি চেঞ্জ হব, আমি এটা ভুল করছি। তো সেই বিবেচনা বোধটাকে জাগিয়ে দিন। প্রত্যেককে বলবো বিবেচনা বোধটাকে জাগিয়ে দিন, তবে জীবনে আনন্দ পাওয়া যাবে, তবে জীবনে শান্তি পাওয়া যাবে। আচ্ছা, মনে রাখবেন 20 নম্বর পয়েন্ট, একদম শেষ পয়েন্ট। 20টা পয়েন্টের কথা আজকে আলোচনা হয়েছিল, হবে বলেছিলাম। 20 নম্বর পয়েন্ট হচ্ছে, কর্মঠ বুদ্ধিমান মানুষেরাই কিন্তু ঈশ্বরের কৃপা পায়। এই কথাটাকে মাথায় রাখতে হবে। কর্মঠ বুদ্ধিমান এই মানুষেরাই কিন্তু ঈশ্বরের কৃপা লাভ করে, এটা কখনো ভুলে যাবেন না। আপনাকে কর্মবীর হতে হবে, আপনাকে কর্মঠ হতে হবে। কাজ ভুললে হবে না, কাজের প্রতি অনীহা থাকলে হবে না। আপনারা কর্মঠ, কর্মের মধ্য দিয়ে। আর আমাদের মনে রাখবে সামনের দিকে এগিয়ে চলা, জীবনের লড়াকু মানসিকতা চাই।
এগুলো এর মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে চলতে হবে। আচ্ছা, এই প্রসঙ্গের বাইরে গিয়ে এই বড়লোক হওয়া রিলেটেড আরও কিছু প্রশ্ন করি, আমি প্রশ্ন এবং কথা বলবো আপনাদেরকে। আচ্ছা, ঋণ নেওয়ার আগে, এটাই প্রসঙ্গে ঢোকা উচিত নয় তবুও বলছি, ঋণ নেওয়ার আগে খুব খুব ভাববেন, ঋণ নেওয়ার আগে আমি কিভাবে ঋণ পরিশোধ করব সেই জায়গাটা একটুখানি দেখে নেবেন। ঋণ আমাদের অনেক সময় অনেক আকস্মিক প্রয়োজনে, অনেক গুরুত্বপূর্ণ দরকারে ঋণ নিতে হয়, কিন্তু ঋণ নিলে শোধ করতে হবে, কথার খেলাপ করা চলবে না। তাহলে সেই ঋণ পরিশোধের জায়গাটাও কিন্তু আমাকে একটু মাথায় ভেবে রাখতে হবে, বিলম্ব হতে পারে, নইলে কিন্তু জীবনে অনেক দুর্ঘটনা ঘটে যাবে। তা সেই সাবধানতা আপনাদের প্রত্যেককে চাই, সাবধান হয়ে সামনের দিকে এগিয়ে চলুন। তো আজকে 20টা পয়েন্টের উপর আলোচনা হলো বড়লোক হওয়ার উপায়। আবারও বলছি, ওই টাকা পয়সায় বড়লোক আপনাকে হলে জীবনে কিছু হবে না। মনে প্রাণে বড়লোক হন, বড় মানুষ হন, বড় মনের থেকে বড়লোক হন, তবে সেই বড়লোক হওয়ায় আনন্দ আছে, জীবনে অনেক উপভোগ করতে পারবেন জীবনটাকে। আর বহু ধনী মানুষ তাদের ঘুম নেই, রোগ ভোগ নিয়ে বেঁচে আছেন, সেরম জীবন চাই না। এতক্ষণ আমি আমার কথা বললাম, এবার আপনাদের কথা। আপনারা কেউ বলবো যে এই ভিডিওটা থেকে সরে যাবেন না, প্রত্যেককে বলবো কেউ ভিডিওটা থেকে সরে যাবেন না। এবার কারণ অনেকের এই জীবন জিজ্ঞাসা, অনেকের জিজ্ঞাসা, এগুলো থেকে কিন্তু আমরা জীবনে অনেক প্রশ্নের উত্তর পাই। এতক্ষণ এবার এই লাইভ সেশনের মূল জায়গাটা, আপনারা যারা এতক্ষণ প্রশ্ন করেছেন তাদের নামগুলো এবার আমি বলবো, এবং তাদের করা প্রশ্ন, প্রচুর প্রশ্ন এসছে, আলোচনাটা হবে। শুভঙ্কর চক্রবর্তী সৌদু থেকে সঙ্গে আছেন, নমস্কার ভিলেজ লাভার। আচ্ছা, যারা আমার খবর নিতে চাইছেন কেমন শরীর আছে, গতকালের থেকে একটু ভালো আছি। শরীর একটা ইঞ্জিন, প্রবলেম থাকবেই, এটা নিয়ে মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে। শরীর তো একটা ইঞ্জিন, আস্তে আস্তে বিকল হবেই, আর ইঞ্জিনটা একসময় ফেলে দিতেও হবে। আচ্ছা আচ্ছা, কৃষ্ণ ব্লেসিং তীর্থ, আচ্ছা খুব ভালো বলছেন, আমি অর্থ রোজগার করে মানুষেরও সমস্ত জীবের সেবা করতে চাই। এই কথাটা অনেকেই বলেন, কিন্তু পরে পরবর্তীকালে না মনে রাখেন না কেউ, এটা খারাপ লাগে তখন। আচ্ছা, আজকে আর অনেক মানুষ সঙ্গে রয়েছেন, ডক্টর রীতাসুর রয় সঙ্গে আছেন, সামন্ত নাগ অসংখ্য ধন্যবাদ সঙ্গে আছেন। আচ্ছা, বলছেন যাদের মন বড় তাদের এত কষ্ট কেন? আচ্ছা, জঙ্গলে সোজা গাছটাই তো আগে কাটা হয় না, ঈশ্বর বাধা দেন। আরও খাঁটি জিনিস, সোনা খাঁটি করা হয় কিসে বলুন তো? আগুনে পুড়িয়ে পুড়িয়ে। তো সেই খাঁটি তিনি ঈশ্বর করেন, তাই সোজা মনের মানুষগুলোকে এত কষ্ট দেন। মন বড় যাদের তাদের এত কষ্ট দেন, খাঁটি সোনা করে নেন, তারপর কি মৃত্যুর পর সেই খাঁটি সোনা দিয়ে তিনি অলংকার পরেন। আচ্ছা, বলেছেন টাকা সঞ্চয় করার ভালো কয়েকটি উপায় কি? দেখুন, এটা এইভাবে দু এক কথায় বলতে পারছি না, টাকা সঞ্চয় করার অনেক নিয়ম আছে। শুধু একটা কথাই বলছি, ব্যয় কমাও, ব্যয় সংকোচন করা। ব্যয় সংকোচন করতে গেলে একটা মাস একটি খাতা মেনটেন করুন, আর কোথায় অপব্যয় হচ্ছে সেটা নোট করে সেটুকু দূর করুন। আচ্ছা, ডক্টর রীতাসুর রয়, স্ট্রাগল করে যারা ভালো হয়, আমার মনে হয় তাদের মাইন্ডটা বড় হয়। একদম ঠিক কথা, যারা যুদ্ধ করে বড় হয় তাদের মনে খারাপ, তাদের মন সংকীর্ণ হতে পারে না। আর যারা যুদ্ধ না করে একদম কাটার মুখ, একদম রত্ন মুকুট মাথায় পেয়ে গেছে, তারা জীবনের মূল্য বুঝবে কী করে? সঠিক কথা বলেছেন। টেনশন কিভাবে দূর হয়? একটা সহজ কথায় বলি, গল্প করুন, খুব খুব করে গল্প করুন, আর কাজে ব্যস্ত থাকুন। আচ্ছা, শ্রাবণী নস্কর বলছেন, দাদা বড় একা হয়ে গেছি, 11 ইয়ার্স রিলেশনশিপ সব শেষ করে দিয়ে চলে গেল, সেই সব কল SMS ব্লক করে দিয়েছে, ফোন করতে বারণ করছে, আমি কষ্ট রাখতে পারছি না, কি করব? আপনি বিভিন্ন রকম কাজকর্ম, এনগেজমেন্ট, ইনভলভমেন্ট, মাথা কাটাতে এমন কোনো কাজকর্মের মধ্যে ব্যাপৃত হন। এখন এইটুকুই বললাম, এই নিয়ে একটা এপিসোড করবো আলাদা, এইরকম মন খারাপ থেকে দূর হতে কি করবেন। আচ্ছা, আমাদের সঙ্গে এখন বহু মানুষ যুক্ত রয়েছেন। বিমল গোস্বামী দুর্গাপুর থেকে এসেছেন, রাজীব বিশ্বাস আছেন, সুপ্রভা রায় সঙ্গে আছেন, কেষ্টদের সঙ্গে আছেন। আচ্ছা, কৈশব পায়েত সঙ্গে আছেন, আমি ভগবানকে অনুভব করছি, মানব ধর্মের গ্লানি হলে অ্যাক্ট অফ গড করোনা আসে। আচ্ছা, খুব ভালো। আমাদের এই অহংকার, আমরা যখন এই যে ঈশ্বরকে বিশ্বাস করি না, প্রকৃতিকে বিশ্বাস করি না, আমরা এই অহংকার করি বলে, অহংকারের জবাব তিনি তো কখনো কখনো দেবেন। বীরভূম থেকে সঙ্গে আছেন প্রমিত চন্দ্র, সঙ্গে আছেন লালিম রয়, পড়ায় মন বসে না কেন? ভালোবাসতে হবে, ভালো ভালো না বাসলে মন বসবে না। আচ্ছা
আচ্ছা, মানসিকভাবে শক্তিশালী হওয়ার জন্য কি দরকার? মানসিকভাবে শক্তিশালী হওয়ার জন্য নিজের উপর বিশ্বাস দরকার। যাদের নিজের উপর বিশ্বাস ভরসা যত কম, সে মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠতে পারে না। নিজের উপর বিশ্বাস করুন, নিজেকে, আমি পারি, আমার দ্বারা হবে, পারবেন, মন শক্তিশালী হয়ে যাবে। পজিটিভ ভাবনা চাই, নেগেটিভ সঙ্গ ত্যাগ করা। যারা আমাকে নেগেটিভ কথা বলে, যারা বলে তুই পারবি না, তোর দ্বারা হবে না, তাদের থেকে দূরে থাকতে হবে। তো আজকে এইটুকুই থাক, প্রত্যেকে ভালো থাকুন। আনন্দ চয়ন ঘোষ সঙ্গে আছেন, ইশিকা দাস। আচ্ছা, ইশিকা দাস যে প্রবলেমটা বলছেন, আর সেটা আমি প্রকাশ করছি না। আমি বলবো ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত নিজেকেই নেবেন। আচ্ছা, মনোমোহিনী একটা অ্যাকাউন্ট থেকে আমি দেখতে পাচ্ছি, বলছে আমি অনেক পরে এলাম। অসংখ্য ধন্যবাদ। যারা পরবর্তীকালে, রাজীব বিশ্বাস সকলকে বলছি, যারা পরে এলেন তারা লাইভটা পরবর্তীতে এটা তো ইউটিউবে থেকে যাবে, আপনারা শুনে নেবেন। আর প্রত্যেককে বলবো, আচ্ছা, নিউ আলিপুর থেকে পাপড়ি চক্রবর্তী সঙ্গে আছেন, নমস্কার। আচ্ছা, প্রত্যেকে আপনাদের বলছি, পূজা দুলের সঙ্গে আছেন, আচ্ছা, রাজীব বিশ্বাস সঙ্গে আছেন, প্রত্যেককে স্বস্তি বার্তার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন রইল। প্রত্যেকে ভালো থাকুন, আর এই লিঙ্কটা সকলকে শেয়ার করে পৌঁছে দিন। যারা দেখতে পারেননি, এতক্ষণ সঙ্গে থাকতে পারেননি, তারা এটা শুনে নেবেন, এবং সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে আগামীকাল ঠিক রাত 8টার সময়। আবার আগামীকাল ঠিক রাত 8টার সময়, 8টা থেকে 8:30টার মধ্যেই এই লাইভ অনুষ্ঠানটা শুরু হয়ে যায়। যান্ত্রিক সমস্যা হলে একটু দেরি হয়। আপনারা প্রত্যেকের সঙ্গে থাকবেন আর শেয়ার করে দেবেন সকলের কাছে, সকলে যাতে এটা পৌঁছতে, এই কথাগুলো তাদের কাছে পৌঁছয় তার জন্য। আর আপনারা প্রত্যেকে ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। অনেক অনেক ভালো থাকুন। আজকে আছে মমতা দেবরাজ সঙ্গে আছে, নমস্কার। প্রত্যেকে ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি। আপনারা অনেক অনেক ভালো থাকুন, শুভরাত্রি। Hello everyone, this is Shakur Pratap Singh and you are watching SPSS। दोस्तों, आज मैं घर से ही बात कर रहा हूँ और पिछले 2 दिन से और ऐसे में चारों तरफ लॉकडाउन दिल्ली में जो आप करना चाहते हैं। मैं थोड़ा सा माफ़ी चाहूँगा क्योंकि ये हाथ में सेल्फी स्टैंड है, तो ये कैमरा मतलब मोबाइल जो है वो बीच बीच में थोड़ा बहुत हिलता रहेगा। तो मैं बता रहा था कि शनि की जो 10वीं दृष्टि है वो आपके 7th हाउस में पड़ेगी। तो 7th हाउस यानी समाज, लगन यानी आप, 7th हाउस यानी अपोजिट पार्टनर यानी समाज, और आपका लाइफ पार्टनर, आपका बिजनेस पार्टनर, जो भी आप जॉइंट वेंचर करते हैं, जो भी आप नेगोशिएशन करते हैं, जितना भी कुछ करते हैं, उन सब चीज़ों को प्रॉपर तरीके से करें। यानी अगर किसी के साथ आपने कुछ कमिटमेंट किया है तो अपने कमिटमेंट को फॉलो करें, उसको निभाएं, टाइम से पूरा करें जो भी कुछ कर रहे हैं। आपकी शादी हो चुकी है तो अपने लाइफ पार्टनर को सम्मान दें, उसकी इंसल्ट ना करें, बहुत ज़रूरी है। तो इस तरीके से आपको 7th हाउस की चीज़ों को वैल्यू देनी और उसको जीवन में सबसे आगे रखना है। यानी जो भी आपके टास्क हैं जीवन के, उन सब में वो सबसे आगे होना चाहिए। अब जैसे शनि आपका 1st हाउस में है, चल मैं एवरी हाउसेस के बारे में तो मैं बताऊंगा नहीं क्योंकि वीडियो आपकी काफ़ी लंबी हो जाएगी, तो एग्जाम्पल देके थोड़ी बहुत चीज़ें आपको बता दूंगा। अब जैसे शनि आपके 1st हाउस में है तो 1st हाउस से शनि का एस्पेक्ट जो है 10th एस्पेक्ट वो आपके 10th हाउस में पड़ेगा। 10th हाउस यानी गवर्नमेंट, जहाँ पर आप रहते हैं वहाँ की गवर्नमेंट, और 10th हाउस यानी आपका कर्म, 10th हाउस यानी पब्लिक ड्यूटी, पब्लिक विजिबिलिटी। तो जो भी आपका काम है, जो भी आपका कर्म है और जो भी आपको पब्लिक ड्यूटी मिली हुई है उसको सबसे ज़्यादा वैल्यू। एक तरफ पार्टी चल रही है, एक तरफ आपका काम है, तो आपको पहले काम करना है, पार्टी बाद में करनी है। एक तरफ आपका घर का सुख है और एक तरफ आपका काम है, पब्लिक ड्यूटी है, पब्लिक ड्यूटी पहले करना है। तो इस तरीके से आपको 10th हाउस की चीज़ों को इम्पोर्टेंस देनी पड़ेगी। अब जैसे शनि आपका 4th हाउस में है, तो 4th हाउस में अगर शनि होगा लगन चार्ट में, तो वहाँ से शनि का 10th एस्पेक्ट आपके 1st हाउस में पड़ेगा। 1st हाउस यानी आपकी पर्सनैलिटी, आपकी इमेज, आपकी वाइटलिटी। तो यहाँ पर आपको सबसे ज़्यादा वैल्यू अपनी इमेज को देना है, अपने कर्म को देना है। यानी पब्लिक के सामने आप क्या दिखाई देते हैं, आपकी इमेज क्या है, उसको बनाना बहुत ज़रूरी है।
अगर आप इन चीज़ों को ध्यान नहीं दे रहे कि इमेज क्या होता है, कुछ नहीं होता, कुछ भी करो तो वो गलत है। तो यहाँ पर सबसे पहले आपको अपनी पब्लिक विजिबिलिटी को संभाल के रखना है, अपनी इमेज को संभाल के रखना है, अपने कैरेक्टर को संभाल के रखना है। अब जैसे शनि आपका 5th हाउस में है आपके लगन चार्ट में, तो 5th हाउस में अगर शनि होगा तो वहाँ से शनि का एस्पेक्ट आपके 2nd हाउस के ऊपर पड़ेगा। 2nd हाउस यानी आपकी वैल्यू, आपकी स्पीच, जो भी आप बोलते हैं सोच समझ के बोलें, क्योंकि अगर आपने कुछ उल्टा सीधा बोला तो उससे आपकी वैल्यू तो गिरेगी, साथ में आपको पैसे का नुकसान भी होगा और फैमिली वैल्यू भी आपकी बिगड़ सकती है। तो बोलने से पहले आपको बहुत ज़्यादा सोचना है, बिकॉज 2nd हाउस आपकी स्पीच है और 2nd हाउस का संबंध आपकी सेविंग से भी है, यानी जो भी पैसा आप सेव करते हैं, जो भी आप वैल्यूबल चीज़ें, एसेट्स वगैरह, जो भी आप कैश मनी जो भी सेव करते हैं, वो आपका 2nd हाउस है। तो उसको सबसे ज़्यादा प्रायोरिटी पे आपको रखना है कि भाई पैसा थोड़ा बहुत जमा होना चाहिए, बहुत ज़रूरी है। कुछ भी कर रहे हैं सबसे पहले अपनी सेविंग्स के ऊपर ध्यान दें। शनि अगर आपका 7th हाउस में है आपके लगन चार्ट में, तो 7th हाउस से सैटर्न का एस्पेक्ट आपके 4th हाउस में पड़ेगा। 4th हाउस यानी आपके पेरेंट्स, आपके होमलैंड के लोग, आपकी देशभक्ति, क्योंकि चौथा घर जो है उससे पता चलता है कि आपका जन्म कहाँ पर हुआ है, कौन से माहौल में हुआ है और आपका कल्चर क्या है। दूसरा आपके पेरेंट्स, स्पेशली आपकी मदर, घर के लोग, परिवार के लोग, गांव के लोग, ऐसे लोगों को सबसे ज़्यादा इम्पोर्टेंस आपको देनी है अगर शनि आपके 7th हाउस में है और उसका जो एस्पेक्ट है वो आपके 4th हाउस में पड़ रहा है। तो घर के लोगों को, गांव के लोगों को, ऐसे लोगों को आपको सबसे ज़्यादा वैल्यू देनी है। और आपके मदर फादर कोई अगर उनकी कोई पर्सनल डिमांड है तो उस डिमांड को पहले देखें, उनकी चीज़ों को पहले संभालें। कोई हेल्थ इशू है तो उसको पहले आप देखें, उसके बाद दूसरी चीज़ें आप करें। तो इस तरीके से आपको शनि की चीज़ों को वैल्यू देनी पड़ेगी अगर शनि का 10th एस्पेक्ट किसी हाउस में पड़ रहा है। 9th हाउस में अगर शनि का 10th एस्पेक्ट पड़ रहा है तो 9th हाउस का मतलब हो गया हायर एजुकेशन, 9th हाउस का मतलब हो गया टीचर, गुरु, प्रिस्ट। तो अगर आप कोई टीचर हैं, गुरु हैं, लोगों को टीच करते हैं, लोगों को ज्ञान देते हैं, तो वो चीज़ आपके लिए सबसे पहले होनी चाहिए। मतलब दुनिया की सारी चीज़ें उसके बाद है, वो चीज़ पहले है कि जो भी आपका ज्ञान हो वो अच्छा हो, उसमें कोई झूठ ना हो, कोई धोखा ना हो, कोई छल कपट ना हो। जब आप बच्चों को पढ़ाते हैं किसी स्कूल में तो आपको पूरा टाइम देना है। ऐसे नहीं करना कि 2-4 घंटे पढ़ाया और वहाँ से निकल गए, फिर अपना कुछ घूम रहे हैं, फिर रहे हैं, मौज मस्ती कर रहे हैं, सरकारी नौकरी है, पैसा मिल ही जाएगा। तो ये सारी चीज़ें नहीं करनी है, आपको प्रॉपर तरीके से काम देना है और 9th हाउस की चीज़ों को वैल्यू देनी। 9th हाउस का संबंध आपके फादर से भी है, आपके गुरु से भी है। तो अगर आपके फादर कुछ कहते हैं, आपके गुरु कुछ कहते हैं, तो उनकी चीज़ों को भी फॉलो करें, उनकी चीज़ों को मानें। तो ये है शनि की 10वीं दृष्टि। और ये देखिए पूर्व जी यहाँ पर शॉक फरमा रहे हैं। सो गाइस, आज मैंने आपको बताया शनि की 10वीं दृष्टि के बारे में। अगर आप भी जानना चाहते हैं किसी ऐसे योग के बारे में तो उसके लिए आप हमारे चैनल को सब्सक्राइब कर सकते हैं। और अगर आप उनसे बात करना चाहें, कंसल्ट करना चाहें, पर्सनली उनसे मिलना चाहें, तो आप हमारी वेबसाइट के थ्रू, हमारे ऐप के थ्रू हमसे मिल भी सकते हैं, बात भी कर सकते हैं और गाइस आप हमसे कंसल्ट भी कर सकते हैं। और मेरी तरफ से सब लोगों को मकर संक्रांति की बहुत बहुत बधाई, लोहड़ी की बहुत बहुत बधाइयाँ, क्योंकि जैसे मैंने आपको बताया कि 2 दिन से थोड़ा सा अनवेल हूँ, तो आज थोड़ा सा रिलीफ महसूस कर रहा हूँ, तो चलो आप लोगों को बधाई भी देता हूँ। सो थैंक यू सो मच, टेक केयर। हेलो एवरीवन, मैं हूं सुमन रॉय एंड वेलकम बैक टू माय चैनल। सो फर्स्ट
फर्स्ट ऑफ ऑल महालया की बहुत बहुत शुभकामनाएं आप लोगों को। आज थोड़ा सा सर्दी ज़ुकाम की वजह से शायद मेरा वॉइस कुछ अलग टाइप का आ रहा होगा। एनीवे आप लोग भी अपना ध्यान रखिए, सीज़न चेंज का टाइम चल रहा है, ठीक है। तो अपना और अपने फैमिली मेम्बर्स का बहुत ज़्यादा ध्यान रखिएगा। और आज का जो हम लोगों का डिस्कशन रहेगा वो सैटर्न के ऊपर रहेगा। सैटर्न रिलेटेड कर्मा के ऊपर कुछ अलग तरीके से हम लोग आज डिस्कशन करेंगे, ठीक है। पर डिस्कशन पे जाने से पहले एक छोटी सी बात, अगर आप लोगों ने अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किया है देन प्लीज़ सब्सक्राइब टू द एस्ट्रो विद्यालय चैनल एंड ऑल्सो प्रेस द बेल आइकन, ताकि इस चैनल से रिलेटेड कोई भी वीडियोस आप मिस ना करें। और अगर आप मुझसे कोई भी पर्सनल कंसल्टेशन लेना चाहते हैं तो भी आप लोग डिस्क्रिप्शन सेक्शन में चले जाइए, वहाँ से आपको सब डिटेल्स मिल जाएगा। और अगर आपको ये वीडियो थोड़ा सा भी इंफॉर्मेटिव लगे देन एक लाइक कर दीजिएगा। कॉमेंट में अपना ओपिनियन ज़रूर बताइए कि वीडियो कैसे लगा, और वीडियो को जो लोग एस्ट्रोलॉजी फॉलो करते हैं उन लोगों के साथ ज़रूर शेयर कीजिएगा। और प्लीज़ आप लोग सब्सक्राइब कीजिए, अदरवाइज़ मुझे मोटिवेशन ही नहीं मिलेगा कि मैं नई नई टॉपिक के ऊपर वीडियोस लाऊं, ठीक है। तो प्लीज़ सब्सक्राइब। अब चलिए, अब ज़्यादा देर न करते हुए डिस्कशन पे चलते हैं। देखिए, फर्स्ट ऑफ ऑल सैटर्न क्या रिप्रेजेंट करता है ये तो आप लोगों को पता ही होगा लगभग कि सैटर्न कर्म फलदाता है। बट देखिए, सैटर्न आपकी कुंडली में जिस भी हाउस में प्लेस्ड है उस हाउस से रिलेटेड एक अनफिनिश्ड या फिर पेंडिंग कर्मा बहुत ज़्यादा एसोसिएटेड है। मतलब यहाँ पे अगर स्पेशली आपका सैटर्न रेट्रोग्रेड है तो ये जो पेंडिंग कर्मा है ये और भी ज़्यादा यहाँ पे डिनोट करता है। बट रेट्रोग्रेशन के बाद में अभी मैं नहीं जाती हूँ, नॉर्मली आपकी कुंडली में जिस भी हाउस में सैटर्न प्लेस्ड है मतलब उस हाउस से रिलेटेड जो भी ड्यूटीज़ रिस्पॉन्सिबिलिटीज़ हैं वो आपको इस जन्म में ज़रूर निभानी पड़ेगी। आप अगर वहाँ से भागने की कोशिश करोगे, अगर आप उस ड्यूटीज़ को नहीं निभाओगे तो कहीं ना कहीं मतलब जो यूनिवर्सल लॉ है सैटर्न का वो ब्रेक हो जाएगा। तो इसका रिज़ल्ट ये आएगा कि सपोज़ वो हाउस आपको कुछ पॉजिटिव इम्पैक्ट देने वाला था इन फ्यूचर, वो यहाँ पे डिस्ट्रॉय हो जाता है। मतलब सपोज़ उस हाउस से रिलेटेड जो भी पॉजिटिव रिजल्ट्स आपको मिलने वाला था वो आपको फिर नहीं मिलता। इसलिए सैटर्न जिस भी हाउस में प्लेस्ड होता है कहीं ना कहीं आप उस हाउस से रिलेटेड थोड़ा बहुत लिमिटेशंस, बाउंड्रीज, इस टाइप की जो फीलिंग्स हैं वो आपको यहाँ पे ज़रूर मिलेगी। बट उसी को आपको क्रॉस करना होगा क्योंकि बहुत ज़्यादा कार्मिक लेसन उस हाउस से एसोसिएटेड है। सपोज़ वो हाउस जो भी पर्सन को आपके लाइफ में इंडिकेट करता है वो पर्सन के मतलब वो पर्सन से रिलेटेड भी कर्मा यहाँ पे आपके साथ जुड़ा हुआ है। मतलब उस पर्सन से रिलेटेड जो भी रिस्पॉन्सिबिलिटीज़ है वो आपको इस जन्म में ज़रूर निभानी पड़ेगी। आप उससे कभी भी भाग नहीं सकते हो। तो आप अपनी कुंडली में फ़र्स्ट ऑफ ऑल चेक कीजिए कि सैटर्न आपके किस हाउस में प्लेस्ड है, तो आपको पता चलेगा कि एक्चुअली आपके इस लाइफ पे मेन ड्यूटी, मेन रिस्पॉन्सिबिलिटी आपका किस तरफ है, ठीक है। मैं आपको इन शॉर्ट यहाँ पे थोड़ा बहुत बता दूंगी कि जो भी हाउस में प्लेस्ड है उस हाउस से रिलेटेड कौन सा कर्मा, कौन सा रिस्पॉन्सिबिलिटी है। बट इन अ बिगर पिक्चर यहाँ पे आपको वो खुद पता लगाना होगा, ठीक है। और यहाँ पे देखिए सैटर्न का एस्पेक्ट के ऊपर भी मैं बात करूँगी नेक्स्ट वीडियो में। बट यहाँ पे सैटर्न का थर्ड एस्पेक्ट बहुत ज़्यादा अच्छा नहीं माना जाता, ये मैं बता